আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মূলধন বাজেটিং চ্যাপ্টার থেকে মূলধন বাজেটিংয়ের চতুর্থ পদ্ধতি অর্থাৎ আন্ত আয়ের হার কী এবং এই আন্ত আয়ের হার কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরুতেই জেনে নেওয়া যাক আন্ত আয়ের হার কী বা অভ্যন্তরীণ আয়ের হার কী। যে বাট্টার হারে কোনো একটি প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহগুলোর বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হয়, সেই বাট্টার হারকে আন্ত আয়ের হার বলা হয়। আমি আবার বলছি, যে বাট্টার হারে কোনো একটি প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহগুলোর বর্তমান মূল্য এবং বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হয়, সেই বাট্টার হারকে আন্ত আয়ের হার বা অভ্যন্তরীণ আয়ের হার বলে। এই অভ্যন্তরীণ আয়ের হার নির্ণয়ের জন্য একটি সূত্র রয়েছে। সেই সূত্রটি হলো এরকম, এখানে আমি উল্লেখ করে দেখাচ্ছি, পরে অঙ্কের মাধ্যমে আবার করে দেখাবো। IRR অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ রিটার্ন এখানে আসবে LDR প্লাস NPV LDR বাই NPV LDR মাইনাস NPV SDR। এখানে আসবে LDR SDR মাইনাস LDR গুণন 100। এই হলো সূত্র আমাদের। এই সূত্রটি অনুযায়ী এখন আমরা একটা ব্যাখ্যা দেব। সেই ব্যাখ্যাটি হলো এরকম যে লয়ার ডিসকাউন্ট রেট নিম্ন বাট্টার হার প্লাস NPV নিট প্রেজেন্ট ভ্যালু লয়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ নিম্ন বাট্টার হারে NPV, আর আবার এখানে নিচে NPV LDR মাইনাস NPV SDR, অর্থাৎ এখানে নিম্ন বাট্টার হারে যে নিট বর্তমান মূল্য সেখান থেকে বিয়োগ দিব উচ্চ বাট্টার হারে SDR হায়ার ডিসকাউন্ট রেট, উচ্চ বাট্টার হারে যে নিট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ নিট বর্তমান মূল্য, এখানে বাদ দেওয়ার পরেই যা থাকবে সেটাকে উপরের এই অঙ্ক অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালুকে ভাগ করব, আর SDR হায়ার ডিসকাউন্ট রেট থেকে বাদ দেব লয়ার ডিসকাউন্ট রেট। আর যেহেতু এই চ্যাপ্টারে আমরা অঙ্কগুলো রেজাল্ট শতকরা পার্সেন্ট দ্বারা প্রকাশ করতেছি, সেহেতু সূত্রের শেষে গুণন 100 হবে। তো এই হলো সূত্রের ব্যাখ্যা। এই অঙ্ক এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে করার চেষ্টা করব। এখানে লেখা আছে যে আশা ট্রেডার্সের একটি প্রকল্পের জন্য 30,000 টাকা প্রয়োজন, অর্থাৎ এই 30,000 টাকা হয়ে যাবে এখানে বিনিয়োগের পরিমাণ। আর উক্ত প্রকল্প হতে আগামী 3 বছরে যথাক্রমে 10,000 টাকা, 12,000 টাকা এবং 15,000 টাকা নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে বলে প্রত্যাশা করা যায়। বাট্টার হার 10%। এখান থেকে করণীয় বলছে প্রকল্পটির অভ্যন্তরীণ উপার্জন হার বা আন্ত আয়ের হার নির্ণয় করো। এটি নির্ণয় করতে গিয়ে তাহলে যেহেতু সূত্র এটি, এই সূত্রের অনুযায়ী যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে এখানে 2টি NPV লাগবে, অর্থাৎ 2বার NPV করতে হবে। একবার NPV আনতে হবে নিম্ন বাট্টার হার দ্বারা, আবার উচ্চ বাট্টার হার দ্বারা। এখন এখানে যে এই যে বাট্টার হারটা দেওয়া আছে 10%, এখানে এটি এখন উচ্চ হবে নাকি নিম্ন হবে সেটি আমরা একটু পরে জানতে পারবো, কিন্তু এখন কিন্তু বোঝা যাবে না যে এটি উচ্চ হচ্ছে নাকি নিম্ন হচ্ছে। আগে আমরা NPV আমরা করে দেখি কি হয়। তাহলে দুবার NPV করব। প্রথম বাট্টার হার ওটা ধরে নিয়ে
এনপিভি। এখানে একটি জিনিস লক্ষণীয়, খেয়াল করো যে এখানে যে টাকাগুলো আন্তঃপ্রবাহগুলো দেওয়া আছে অসমান, তাহলে অসমানের সূত্র লিখব। অসমানের সূত্র বলা আছে CF1 1 প্লাস কে পাওয়ার 1 প্লাস CF2 1 প্লাস কে পাওয়ার 2 প্লাস CF3 1 প্লাস কে পাওয়ার 3। এইগুলো সূত্র, তারপরে মাইনাসের এনসিও। এখন এই সূত্রে মান বসাবো। মান বসানোর জন্য তাহলে এখানে আমরা মান বের করব। এখানে CF1 এখানে দেওয়া আছে 10,000 টাকা, CF2 12,000, CF3 এখানে 15,000, আর কে এর মান দেওয়া আছে 10%, 0.10, এনসিও দেওয়া আছে 30,000। এই তথ্য আমরা পেয়েছি। এখন সূত্রে মান বসাবো। সূত্রে মান বসাতে গিয়ে তাহলে CF1 পেলাম 10,000, 1 প্লাস কে মানে 0.10 পাওয়ার 1 12,000 হলো CF2 1 প্লাস কে এর মান 0.10 2, CF3 এর মান হলো 15,000 1 প্লাস কে এর মান হলো 0.10 3, আর এনসিও হলো 30,000। এখন আমরা এই 1-এর সঙ্গে 0.10 যোগ দিলে 1.10 ক্যাপ 1 দিয়ে যে রেজাল্ট আসবে সেটার দ্বারা 10,000কে ভাগ দেব। এখানে যে ভাগ দিলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা এখন আমরা লিখব। সেই রেজাল্ট লিখলে এখানে যে জিনিসটি আসতেছে তাহলে 9,091। আমি একবারে করে দিচ্ছি 9,091 প্লাস এখানে আসতেছে একই কথা 1-এর সঙ্গে +10 যোগ দিব, তাহলে 1.10 ক্যাপ 2 দিলে একটি রেজাল্ট শো করবে। সেই রেজাল্ট দ্বারা 12,000কে ভাগ দেব। ভাগ করলে পরে যে রেজাল্টটা আসবে সেটি হলো এরকম 9,917। 9,917 প্লাস একইভাবে 1.10 ক্যাপ 3 দিয়ে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট দ্বারা 15,000কে ভাগ দেব। 15,000কে ভাগ দিলে যে রেজাল্ট পাচ্ছে 11,269। 11,269 মাইনাসের 30। এখন এই তিনটি যোগ দেওয়ার পরে মাইনাস 30,000 করব। তাহলে তিনটি যোগ দিয়ে আমি পাচ্ছি এখানে 30,277। 30,277 মাইনাস 30,277 টাকা অবশিষ্ট থাকে, যেটি ধনাত্মক। আমরা ধনাত্মক পেয়েছি। এখন আইআরের শর্তের নিয়ম হলো যে একটি ধনাত্মকের এনপিভি করার পর আরেকটি যে এনপিভি আনতে হবে অবশ্যই সেটি ঋণাত্মক আনতে হবে। এখন যদি আমি আরেকবার এনপিভি ঋণাত্মক আনতে চাই অবশ্যই তাহলে যে বারটার হার যেটি কে এর মান 10 ধরেছে 10 থেকে বাড়াতে হবে, হয় 12 করতে হবে বা 15 করতে হবে। দেখতে হবে যে কত পার্সেন্ট কে এর মান ধরলে পরে সেটি ঋণাত্মক আসবে। তবে এখানে একটি লক্ষণীয় জিনিস তোমরা খেয়াল করে দেখো, 10% ধরেই এখানে মাত্র ধনাত্মক আসছে 277 টাকা, অর্থাৎ এখানে সামান্য কিছু বার্তার হার বাড়িয়ে নিলে পরেই হয়তো ঋণাত্মক চলে আসবে। এটি একটি বিষয়, এইভাবে খেয়াল করা যায়। আরেকটি বিষয় দ্বারা খেয়াল করা যায়, যখন এই আন্তঃপ্রবাহগুলোর অ্যামাউন্টগুলো যদি বড় টাকার হয় তাহলে এখানে অল্প কিছু কের মান কম বেশি করলে পরেই তাহলে সেই জায়গায় অর্থাৎ বাড়িয়ে ধরলে পরেই অল্প বেশি বাড়ানোর প্রয়োজন হবে না, অল্প বাড়ালে পরেই অনেক তাড়াতাড়ি হয়তো ঋণাত্মকের মান চলে আসে। তো এই দুটি জিনিস খেয়াল করে নিতে হবে। আমি আবারও বলছি, সেটি হলো যে প্রথমত খেয়াল করতে হবে যে এই যে ধনাত্মক হলো, এই ধনাত্মক থেকে এখানে কি পরিমাণ ব্যবধানে এখানে ধনাত্মক হয়েছে। যদি কম ব্যবধানে ধনাত্মক হয় তাহলে
কে এর মান অল্প একটু বাড়িয়ে নিলেই হয়তো ঋণাত্মক চলে আসবে, এটি একটি। আরেকটি হলো যে এই যে এখানে যে ধনাত্মক হয়েছে সেটি সঙ্গে যে এই আন্তঃপ্রবাহগুলো এখানে হাজারে আছে, এগুলো যদি 10 লাখ 12 লাখ 15 লাখ এরকম ফিগার হতো তাহলে হয়তো এখানে আবার সেই একই কথা কে এর মান অল্প একটু বাড়িয়ে নিলে পরেই এখানে ঋণাত্মক চলে আসবে। এই দুটি জিনিস খেয়াল করে নিতে হবে। যা হোক, আমরা এখানে দেখলাম যে অল্প টাকা দিয়ে ধনাত্মক আসছে, এখানে ঋণাত্মক করার জন্য অল্প কিছু বাড়িয়ে নিলে পরেই হয়তো ঋণাত্মক চলে আসবে। আমরা এখানে ঋণাত্মক করার জন্য যে জিনিসটি নিতে চাচ্ছি সেটি দেখি কি আসে এখানে। তবে একটি জিনিস খেয়াল করতে হবে, ঋণাত্মক হলেই হবে, এত বেশি ব্যবধানে যাওয়ারও প্রয়োজন হবে না। আমরা তারপরেও গবেষণা না করে আমরা সরাসরি 15% যাচ্ছি, যেন বেশি গবেষণা করতে না হয়। 15% গেলে পরে তাহলে কি হয় আমরা দেখে আসি। এখানে ধরে নিতে হবে, ধরি কে সমান সমান 15%, তাহলে কে এর মান 10-এর পরিবর্তে 15% নিয়ে নিলাম। এখানে হয়তো আরও কম নিলে পরে ঋণাত্মক আসবে, কিন্তু আমি চাচ্ছি না যে বারবার করার জন্য, এই জন্য একটু একবারে ধরে নিলাম। হয়তো 13% ধরে নিলেও হয়তো ঋণাত্মক আসবে, কিন্তু মূল রেজাল্টের মধ্যে অত বেশি প্রভাব ফেলবে না। তাহলে আবার এসে একই কথা, এখন কি করব, CF1 পেয়েছি কত 10,000, 1 প্লাস কে 0.15 ধরবো, আগে 0.10 ছিল, এখানে কত 12,000, 1 প্লাস 0.15 এখানে হলো 15,000, 1 প্লাস 0.15 3 মাইনাসের 30,000। এখনও সে একই কথা, একই ক্যালকুলেশন। এখানে এই ক্যালকুলেশনে যে জিনিসটি পাবো সেটি হলো 8,696। প্রথমটা হলো 8,696। কীভাবে পাবো? এই 1-এর সঙ্গে 0.15 যোগ দেব, তাহলে আসবে 1.15। এই ক্যাপ পাওয়ার 1 আছে, 1 দিয়ে ক্যালকুলেটরে ইকুয়ালে চাপ দিলে যে রেজাল্টটা পাবো এখানে, সেই রেজাল্টটা দ্বারা 10,000কে ভাগ দেব, তাহলে এটা পাবো। ঠিক একইভাবে এখানে 12,000কে ভাগ দেব, সেই ভাগ করার পর রেজাল্ট যেটা পাবো এখানে সেটা হলো 9,074। 9,074 প্লাস একইভাবে এখানেও 15,000কে ভাগ দিলে পরে পাবো 9,863। 9,863 মাইনাসের 30,000। এই তিনটি যোগ দিলে পরে যেটা পাবো সেটি হলো এরকম যে 27,633। 27,633 মাইনাস 30। দেখো এখানে মাইনাসেরটা বেশি হয়ে যাচ্ছে, 27,633 এখান থেকে বাদ দেবো মাইনাস 30,000, তাহলে মাইনাসের থাকবে, মাইনাসের এখানে থেকে যাচ্ছে কত 2,367, 2,367 টাকা। তাহলে আগেরটি ধনাত্মক পেয়েছিলাম, এখন ঋণাত্মক পেলাম। আমাদের শর্ত মোতাবেক যেটা লাগে মূল সূত্রে সেটা আমরা পেয়েছি। দুটি এনপিভি পেয়েছি, একটি ধনাত্মক আর একটি ঋণাত্মক। এখন আমরা যে আইআরআর সেটি আমরা নির্ণয় করতে পারবো। সেই অংশটুকুর জন্য এখন সূত্র লিখতেছি। তাহলে সূত্রটি ছিল এরকম, আইআরআর সমান সমান ছিল এরকম এলডিআর প্লাস এনপিভি। এলডিআর নিম্নবারটার হারে এনপিভি, আবারও নিচে নিম্নবারটার হারে এনপিভি, মাইনাস করব এনপিভি উচ্চবারটার হারে এইচডিআর। এই তারপরে এইচডিআর মাইনাস এলডিআর এই গুণন 100। এখন দেখো, এখন কি পেয়েছি আমি? এলডিআর কত পেয়েছি? নিম্ন বারটার হার, দুটি বারটার হার, একটি ছিল 10%, আরেকটি হলো 15%। তাহলে কোনটি ছোট? 10% হলো এলডিআর। তারপরে আমার কি দরকার? এইচডিআর। উচ্চ বারটার হার কত পেয়েছি? 15%।
আচ্ছা, এনপিভি এলডিআর অর্থাৎ নিম্ন বার্তার হারে এনপিভি পেয়েছি কত, 200, কত পেয়েছিলাম, 277, আর এনপিভি এইচডিআর উচ্চ বার্তার হারে পেলাম এখানে মাইনাসের 2367, মাইনাসের 2367। এখন সূত্রে এই মানগুলো নিয়ে আসি। 10% এখানে 0.10 ভাঙিয়ে নিলাম, প্লাস এনপিভি এইচডিআরে এলডিআরে কত পেয়েছি, এলডিআরে পেয়েছি 277 সূত্রের মাইনাস, আর এখানে ঋণাত্মকের পেয়েছি এইচডিআরে কত, 2367, এখানে পেয়েছি 0.15 মাইনাস 0.10 গুণন 100। এই তৃতীয় লাইনে ক্যালকুলেশন করতে গিয়ে যেটা করব এখন, 0.10 প্লাস 277। এখন দেখো এই যে সূত্রের মাইনাস, আর এখানে আছে আবার মাইনাসের ফিগার, অর্থাৎ মাইনাসে প্লাস, তাহলে এখানে দুটির মধ্যে যোগ হয়ে যাবে। যোগ হয়ে যে টাকাটা এখানে শো করব, তাহলে কত হবে এখানে 2644, আর 15 থেকে 0.10 বাদ দিলে পরে যে অংশটুকু থাকবে সেটিকে বলছে, এখানে ব্রেকেট উঠিয়ে দিয়ে গুণ চিহ্ন দেবো 0.05 ভাঙাইলে পরে এটি আসবে। আচ্ছা, এটি গেল সূত্রের 100, 0.10 প্লাস এখানে এই উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলে পরে যে রেজাল্টটা পাচ্ছি সেটি হলো 0.1048, এখানে গুণন 0.05 গুণন 100। এখন এখানে গিয়ে যে জিনিসটি পাচ্ছি সেটি গেল, আমরা জানি যে আগে গুণের কাজ আগে এই অংশটুকু গুণ করব, 0.10 প্লাস ওটার রেজাল্ট আসবে 0.524 গুণন 100। একবারে এখন বসিয়ে দিব আমি 10.52%। এই হলো অঙ্ক। একটি জিনিস তাহলে আমরা আজকে শিখলাম যে আইআরআর কিভাবে নির্ণয় করতে হয়। এটি নির্ণয়ের জন্য প্রথম শর্ত হলো 2 বার এনপিভি নির্ণয় করতে হবে, একবার ধনাত্মক আনতে হবে, আরেকবার ঋণাত্মক আনতে হবে। তারপরে এই আইআরআর মূল সূত্র বসাতে হবে, মূল সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করলে এরকম একটি রেজাল্ট আসবে। অর্থাৎ আইআরআর হলো 10.52%। এই উদাহরণ থেকে আমরা এটি পেলাম। তো এটি একটি জটিল অঙ্ক এই চ্যাপ্টারের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই এই অঙ্কটি একটু কঠিন বলে বিবেচিত হয়। তো তোমরা যে আজকে প্রথম অঙ্ক দেখালাম, এই বই থেকে এই সূত্রগুলো বা এই সূত্রের ব্যাখ্যাগুলো বা কিভাবে অঙ্কগুলো করতে হয় উদাহরণ দেওয়া আছে, সেই অংশগুলো বারবার তোমরা একটু পড়ার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আবার আমি এই আইআরআর নিয়েই আলোচনা করব। আমি আশা করি যে পরবর্তী ক্লাসটা এই ক্লাসের চেয়ে আরও অনেকটাই সহজ বা বোধগম্য হবে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।